হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনি যদি ঢাকার কাছাকাছি একদিনের জন্য শান্ত পরিবেশে ঘুরতে যেতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কিছুদিন আগে আমরা চলে গিয়েছিলাম গাজীপুরের অন্যতম একটি সুন্দর রিসর্টে, যার নাম ভাওয়াল রিসর্ট অ্যান্ড স্পা। এখানে কি কি আছে, রুম কেমন, খাবারের স্বাদ কেমন ছিল এবং পুরো জায়গাটা সত্যিই কেমন ছিল, সব কিছু থাকবে এই একটি ব্লগে। তাই শুরুতেই বলে নিচ্ছি, ভিডিওটা কিন্তু বেশ বড় হবে, আপনাদেরকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে। রিসর্টে আমাদের চেক ইন ছিল দুপুর 2টায়, কিন্তু আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম দুপুর 11টার দিকেই। 11টার দিকে বের হয়ে আমরা রাস্তায় কোনো রকম জ্যাম পাইনি। মাত্র 1.5 ঘন্টাতেই আমরা গাজীপুরের ভাওয়াল রিসর্টে পৌঁছে যাই। রিসর্টের একদম কাছাকাছি এসে আমরা এরকম একটা ভিউ পাই, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশেই বিশাল শালবন। যত দূর চোখ যাচ্ছিল চারিপাশে শুধু গাছ আর গাছ, একদম সবুজ আরণ্যে ভরা। নিজেদের পার্সোনাল গাড়িতে না যাওয়ার কারণে আমরা এই গাড়িটি ভাড়া করেছিলাম, যেটার ভাড়া পড়েছিল আসা যাওয়া মিলে 10,000 টাকা। রিসর্টের একদম কাছাকাছি চলে আসার পরে আপনারা সাইডে এরকম সাইনবোর্ডে লেখা দেখতে পারবেন, ভাওয়াল রিসর্ট অ্যান্ড স্পা। পৌঁছানোর পরপরে আমরা রিসিপশনে চলে যাই। রিসিপশনের ঠিক এই জায়গাটাতেই গাড়ি নামিয়ে দিবে। এরপর ভিতরে ঢুকেই আপনারা ফার্স্টেই যেই জিনিসটা দেখতে পারবেন সেটা হচ্ছে এই ভিনটেজ কার, যেটা খুব অ্যাস্থেটিক একটা ভাইব দিবে। আমরা প্রায় 1 ঘন্টা আগে পৌঁছে গিয়েছিলাম অ্যান্ড তখনও আমাদের রুমটা ভ্যাকেন্ট হয়েছিল না। এই কারণে আমরা আশেপাশটা একটু ঘুরে দেখছিলাম। এই লবিটার এক সাইডে ছিল রিসেপশন কর্নার এবং অন্য সাইডে ছিল বেভারেজ কর্নার। ওখান থেকে আপনারা চাইলে কিছু খেতে পারেন। আর এই পাশে ছিল পুল সাইড, যেটা আমি ভিডিওতে আরেকটু পরে পুরোটা দেখিয়ে দিব। রিসেপশনের এই জায়গাটাতে আপনারা দেখার মতো আরও কিছু জিনিস পেয়ে যাবেন, যেরকম এখানে বেড সাইজের একটা দোলনা ছিল, যেখানে বসে আপনারা রেস্ট নিতে পারেন এবং কিছু ছবিও ক্যাপচার করতে পারেন। লবিটার পিছন সাইডে বয়স্ক এবং হ্যান্ডিক্যাপ্টের ওঠার জন্য সমান রাস্তার ব্যবস্থাও ছিল। আরেক সাইডে দেখতে পেলাম ওদের পোষা 2টা পেট ডগ ছিল। সাদাটার নাম হচ্ছে বাইডেন এবং ব্রাউনটার নাম ছিল কোয়ার্টেন। রিসেপশনের একদম অপোজিটে আপনারা এরকম গোল চত্বর টাইপের ছোট একটা পন্ড দেখতে পারবেন, যার মধ্যে অনেক রং বেরঙের মাছ রয়েছে এবং তার সামনেই রয়েছে লায়নের ব্ল্যাক কালারের একটি মূর্তি। আপনি যদি বাচ্চাদের নিয়ে যান, তাহলে বাচ্চারা রিসর্টটাতে ঢোকার সাথে সাথে যখন রিসেপশনের সামনেই এই ভিউটা পাবে, তারা অনেক বেশি খুশি হয়ে যাবে। এগুলো দেখতে দেখতে 2টা বেজে গেল। এরপরে বেল বয়কে ডাকা হলো। তারপর এই ইলেকট্রিক কার্টে করে আমাদের কটেজে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল। এই টাইমটাতে আপনারা মোটামুটি রিসর্টের ভিউটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। চারিপাশে খুব সুন্দর সবুজ, কোথায় প্লেগ্রাউন্ড আছে, কোথায় কোন কটেজ আছে, এগুলো দেখতে পারবেন। এখানে মূলত 5টা জোন ছিল এবং প্রায় 63টি কটেজ ছিল। এটা ছিল আমাদের কটেজ 311 নম্বর, আর আমাদের কটেজ নাম ছিল বাকথ্রন। এইখানে যতগুলো কটেজ আছে সবগুলোর ভিউ মোটামুটি সেমই। প্রত্যেকটা কটেজের সামনে আপনারা এরকম একটা বারান্দা পেয়ে যাবেন, যেটা একদম ন্যাচারাল ভাইব দেবে। এই জায়গাটা একদম উন্মুক্ত রাখা হয়েছে, যাতে আপনারা রাতে বা বিকালে বা সকালে ঘুম থেকে ওঠার পরে এখানে বসে প্রকৃতি এনজয় করতে পারেন। আবার কেউ যদি চান এখানে বসে চা কফিও খেতে পারেন। এখন চলুন আপনাদেরকে রুমের ভিউটা দেখাই। রুমে আসার সাথে সাথে আপনারা যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে এই কটেজগুলো ভিনটেজ স্টাইলে ডিজাইন করা হয়েছে। আপনি এই রুমে যতই আলো দেন না কেন, এটা কিন্তু এমন ডার্ক থিমই থাকবে। রিসর্টের রুমগুলোতে সাধারণত যেটা থাকে, ছোট একটা ফ্রিজ ছিল, 2টা কফি কাপ, সাথে কিছু চা কফি আর 2টা পানি কমপ্লিমেন্টারি আইটেম হিসেবে ছিল। এছাড়া একটা ছোট্ট ঝুড়িতে 2টা কলা, একটা পাকা আম, একটা ড্রাগন ফল, একটা আপেল, এইগুলো কমপ্লিমেন্টারি আইটেম হিসেবেও তারা দিয়ে গিয়েছিল। কিং সাইজের একটা বেড ছিল, যা 2 জনের জন্য এনাফ। বেড টেবিলে রাখা ছিল ডিরেক্টরি বুক আর একটা টেলিফোন। পাশেই রাখা ছিল একটা সিঙ্গেল সোফা আর টি টেবিল এবং কর্নারে ছিল একটা টেবিল ল্যাম্প। এছাড়া একটা সাইড টেবিল ছিল, বিন ছিল, টিভি ডেস্ক ছিল। এই পাশে আরেকটা বারান্দা আছে, যেটা ব্যাক সাইডে, এটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। ওয়াশরুমের ঠিক অপোজিটেই এই ওয়াল আলমারিটা ছিল, যার মধ্যে 2টা শুজ ছিল, ছাতা ছিল, কিছু টাওয়েল ছিল, এছাড়া ছিল সিকিউরিটি ভল্ট, যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় দামি কিছু জিনিস রেখে যেতে পারবেন। এখন আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা বেশ সুন্দর লেগেছে আমার কাছে, বিশেষ করে এই যে নিচে পাথরের যেই থিমটা তারা রেখেছে, এটা আমি সাধারণত অন্যান্য রিসর্টে দেখি নাই। শাওয়ারের ঠিক উপরের সাইডে ভেন্টিলেশন ব্যবস্থাও আছে, আলো বাতাস আসা যাওয়া করার জন্য।
এছাড়া এখানে কমপ্লিমেন্টারি কিছু আইটেম ছিল যেগুলো সাধারণত সব রিসর্টেই থাকে, তারপরেও আমি একটু মেনশন করে দিচ্ছি, যেমন ব্রাশ, পেস্ট, শাওয়ার জেল ইত্যাদি। এখন আপনাদেরকে ব্যাক সাইডের বারান্দাটা দেখাচ্ছি। দেখুন এই বারান্দা থেকে পেছনে যে শালবনটা আছে সেটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল এবং আশেপাশের কটেজগুলোও দেখা যায়। এখানে 2টা চেয়ার এবং টেবিলও রাখা হয়েছে যাতে আপনারা এখানে বসে স্ন্যাক্স আইটেম খাইতে পারেন এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন। এখানের প্রত্যেকটা কটেজেরই সামনে এবং পেছন সাইডে 2 দিকেই এই বারান্দাটা রাখা হয়েছে। এক সাইডের বারান্দা থেকে আমরা শালবন দেখতে পাচ্ছিলাম এবং আরেক সাইডের বারান্দা থেকে বাকি যেই কটেজগুলো ছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছিলাম। এখন আসি কটেজগুলোর ভাড়া কেমন কি ছিল। আমরা যেই কটেজটাতে ছিলাম এটার ভাড়া পড়েছিল প্রায় 10,000 টাকা, যেগুলোর রেগুলার প্রাইস ছিল প্রায় 16,500 টাকা। আমরা 4টা কাপল একসাথে যাওয়াতে বেশ ডিসকাউন্ট পেয়েছিলাম। যেহেতু এই কটেজগুলোর ভাড়া সিজন অনুযায়ী চেঞ্জ হয়, তাই আপনারা যখন যাবেন তখন ওদের ওয়েবসাইটে ভিজিট করে সব কিছু জেনে নেবেন। আমাদের সাথে অনেকগুলো বাচ্চা ছিল এবং তারা সুইমিং পুলে নামার জন্য আমাদের একদম মাথা খারাপ করে দিচ্ছিল। তো আমরা দুপুরের খাবার না খেয়ে আগে চলে যাই সুইমিং পুলে। তো পুলে যাওয়ার সময় এই ভিউটা আমরা দেখতে পাই। এই জায়গাটা ভীষণ সুন্দর ছিল। এটা একদম ওপেন ফিল্ড, বাচ্চাদের নিয়ে এখানে খেলাধুলা করতে পারেন, তবে এই জায়গাটা আপনাদেরকে একটু বাইরের দেশের ভাইব দিবে। সাধারণত ঢাকাতে এখন বিল্ডিংয়ের ভিড়ের জন্য আমরা তো মুক্ত আকাশই দেখতে পারি না। এই জায়গাটাতে আপনারা একদম সুন্দর খোলা আকাশ দেখতে পারবেন, আর এর নিচে দাঁড়িয়ে ছবি তুললে ছবিগুলোও কিন্তু বেশ সুন্দর আসবে। তাই যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। এতক্ষণ যে জায়গাটা আপনাদেরকে দেখালাম এটা ছিল জোন নাম্বার 1-এ, যেটা প্লেগ্রাউন্ড নামে পরিচিত। আমরা এখানে বেশ সময় কাটিয়েছি, কিছু ছবিও তুলেছি। এরপর আমরা বাচ্চাদের নিয়ে এই রাস্তা ধরেই চলে যাই সুইমিং পুলের দিকে। আপনারা যদি হেঁটে যেতে না চান তাহলে বেল বয়দের কল করতে পারেন, তারাও আপনাকে পৌঁছে দিয়ে আসবে। তবে আমাদের কটেজ থেকে সুইমিং পুল বেশি দূরে না হয় আমরা হেঁটেই চলে যাই। রিসর্টের আরেকটা জিনিস আমাদের সবারই খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে ওদের সুইমিং পুল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর পুলটা অনেক বড় ছিল। বাচ্চারা যেহেতু পুল থেকে উঠতেই চাচ্ছিল না, তাই আমরা বেশ অনেকটা সময় সুইমিং পুলে কাটিয়েছিলাম। এখানে বাচ্চাদের জন্য আলাদা 2 ফিট গভীরতার পুল ছিল এবং বড়দের জন্য নর্মাল গভীরতার পুল রাখা হয়েছিল। আমার কাছে মনে হয়েছে এই রিসর্টের অন্যতম আকর্ষণীয় জিনিস হচ্ছে এই সুইমিং পুলটা, যেটা বিশাল জায়গা জুড়ে এবং দেখার মতো সুন্দর ছিল। সুইমিং পুলটা বেশ বড় হওয়াতে আপনি আপনার মতো করে এনজয় করতে পারবেন, আপনার কাছে গ্যাদারিং বা ক্রাউডেড মনে হবে না। আবার আপনি যদি পার্সোনাল সুইমিং পুল চান তবে সেই ধরনের কটেজও পেয়ে যাবেন তাদের ওয়েবসাইটে গেলে। বেশ অনেকটা টাইম আমরা সুইমিং পুলে নষ্ট করে ফেলেছি। এরপর আমরা চলে আসলাম ওদের রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা মূলত 2 তলা। আমি আপনাদেরকে নিচের ফ্লোরটা ঘুরে দেখাচ্ছি। এখানে যদি আপনারা বসতে চান এখানে বসেও খেতে পারবেন, সাথে পাশে যে রং বেরঙের মাছ আছে এগুলো উপভোগ করতে পারবেন। আমরা যখন মাছগুলোকে খাবার দিচ্ছিলাম তখন সব মাছ ঝাঁক বেঁধে এক জায়গায় চলে এসেছিল। এতগুলো কালারফুল মাছ যখন একসাথে খাওয়ার জন্য মুখ হা করছিল, এই দৃশ্যটা দেখতে বেশ ভালো লাগছিল এবং আমাদের সাথে যেই ছোট বাচ্চারা ছিল ওরাও খুব এনজয় করছিল। নিচের ফ্লোর থেকে আপনি এই মাছগুলো খুব ভালোভাবে দেখতে পারবেন। এরপর আপনাদেরকে উপর থেকে দেখাচ্ছি। উপর থেকে নিচের দিকের ভিউটা দেখতে ঠিক এমন লাগছিল যেরকমটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। যেহেতু নিচে বেশ গরম ছিল তাই আমরা ওই দিন লাঞ্চ করেছিলাম উপরের এসি রুমে বসে। লাঞ্চের টাইম ছিল মূলত 1টা থেকে 4টা পর্যন্ত, কিন্তু আমরা যেহেতু বেশ দেরি করে ফেলেছি তাই লাঞ্চের টাইম ওভার হয়ে গিয়েছিল। লাঞ্চের রেগুলার আইটেমগুলো মিস করার পরে আমরা অর্ডার করেছিলাম থাই ফ্রাইড রাইস, থাই ফ্রাইড চিকেন, মিক্সড ভেজিটেবল আর চিকেন চিলি ভেজিটেবল। এই খাবারগুলো আমরা 4 জনে খেয়েছিলাম এবং আমাদের বিল এসেছিল প্রায় 4,500 টাকা। দুপুরের খাবারে জাস্ট একটা ছবি আমি অ্যাড করে দিয়েছি, কারণ আমি ওই টাইমে কোনো ভিডিও নিতে পারিনি, যেহেতু নিজেরাও ক্ষুধার্ত ছিলাম এবং বাচ্চাদেরও খাওয়ানো লেগেছিল। লাঞ্চ শেষ করে আমরা রেস্টুরেন্টের ভিউটা একটু ভালোভাবে দেখে নিচ্ছিলাম। একদম শালবনের ভিতরে রেস্টুরেন্টটা হওয়াতে আপনাদের এখানে বসে খেলে একটা জঙ্গল জঙ্গল ভাইব দিবে, মনে হবে একদম জঙ্গলের মধ্যে বসে আপনি খাবার খাচ্ছেন। এই অনুভূতিটা বেশ অন্যরকম। এরপর বিকালে আমরা একটু ঘোরাঘুরি করি। এখানে দেখলাম লেজার সেন্টার আছে, যেখানে কিছু ইনডোর গেমসেরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে এনজয় করতে পারেন। এর সাথে আবার জিমনেশিয়ামও আছে, আপনারা চাইলে এখানে এক্সারসাইজও করতে পারেন। যেহেতু আমরা একদিনের জন্য গিয়েছিলাম তাই আমরা এখানে আর টাইম ওয়েস্ট করিনি।
এরপর আমরা নিচের দিকে চলে গেলাম এবং সাইডেই দেখতে পেলাম একটু জু টাইপের আছে। আসলে এটা জু বলা যায় না, মূলত এখানে 2-3টা খাঁচা আছে যেগুলোতে কিছু পাখি রাখা আছে। এই জায়গাটাতে আসলে দেখার মতো তেমন কিছুই ছিল না। এরপর সামনের দিকে আরেকটু হেঁটে গিয়ে আমি দেখতে পেলাম এখানে একটা বড় অডিটোরিয়াম আছে, যেটা মূলত ফ্যামিলি প্রোগ্রাম, কর্পোরেট ইভেন্ট বা গেট টুগেদার পার্টির জন্য রাখা হয়েছে। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এই টাইমে আবার এসে চোখে পড়লো এই ট্যানেল টাইপের জায়গাটা, যেটার ভিতরটা সম্পূর্ণ বাঁশখুঁটি দিয়ে করা এবং এর ভিতরে আসলে আপনার বেশ একটা অ্যাস্থেটিক ভাইব দিবে। এরপর আমরা চলে যাই লেকের পাড়ে। এই জায়গাটা বেশ নিস্তব্ধ এবং সুন্দর ছিল। আপনারা চাইলে এখানে বোটিং করতে পারবেন। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আমরা আর বোটিং করি নাই, তবে আমরা বেশ কিছুক্ষণ টাইম এখানে বসেছিলাম এবং এই জায়গাটার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেছিলাম। এরপর এখান থেকে বের হয়ে আমরা একটু সামনের দিকে যেয়েই একটা প্রাইভেট হেলিপ্যাড দেখতে পেলাম। মাগরিবের আজানের পরপরই ঝুম বৃষ্টি শুরু হলো এবং চারপাশের পরিবেশ আরো বেশি রোমাঞ্চকর হয়ে উঠল। অনেক কাপলকে দেখছিলাম তারা বৃষ্টিতে ভিজছিল এবং এই বৃষ্টি এনজয় করছিল। আমরা যেহেতু সুইমিং পুলে অনেকটা সময় কাটিয়েছি তাই ঠান্ডা লাগার ভয়ে আর বৃষ্টিতে ভেজা হয়নি। এরপর আমরা দুজন কফি খেতে খেতে বৃষ্টিটা এনজয় করছিলাম। দিনের বেলা রিসর্টের একরকম সৌন্দর্য উপভোগ করেছি, আর রাতের বেলা রিসর্টের সৌন্দর্য যেন আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল এই বৃষ্টি। যেহেতু আমরা 4টা কাপল গিয়েছিলাম তাই সবাই মিলে একটু গল্প আড্ডা করতে করতে বেশ রাত হয়ে গিয়েছিল। এদিকে আমরা রাতের খাবারের টাইমটাও মিস করি। পরবর্তীতে লেট নাইট যে আইটেমগুলো ছিল সেগুলো আমরা রুমেই অর্ডার করেছিলাম। এখানে আমরা স্প্যাগেটি অ্যান্ড বাফলো উইংস অর্ডার করেছিলাম। এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি খাবারের টেস্ট কেমন ছিল। দুপুরে যে খাবারগুলো আমরা খেয়েছিলাম সেগুলোর টেস্ট আমাদের কাছে এভারেজ মনে হয়েছিল, এবং রাতে যেই খাবারগুলো আমরা অর্ডার করেছি দেখতে পাচ্ছেন এগুলোর টেস্টও এভারেজ মনে হয়েছে। তবে খাবারগুলো একদম ফ্রেশ ছিল। যেহেতু ওই দিন খেলা ছিল তো আমরা খেলা দেখতে দেখতে খাবারটা এনজয় করছিলাম। স্প্যাগেটি বলোনিসটা ছিল 580 টাকা এবং বাফলো উইংস ছিল 400 টাকা, আর পানি নিয়েছিলাম সেটা পড়েছিল 63 টাকা। সার্ভিস চার্জ প্লাস ভ্যাট সব কিছু দিয়ে 1319 টাকা বিল এসেছিল। সো আপনারা বুঝতেই পারছেন যে ওদের খাবারের প্রাইসটা বেশ হাই ছিল। ওই দিন প্রায় সারা রাতই এরকম বৃষ্টি হয়েছিল। তো আমরা খাওয়া দাওয়ার পরে আরও কিছুক্ষণ বারান্দায় বসে দুজন মিলে একটু গল্প আড্ডা করেছিলাম। পরের দিন সকালবেলার আবহাওয়াটা ছিল ভীষণ সুন্দর। বৃষ্টির পরে প্রকৃতি যেন নতুন করে জেগে উঠেছিল, সবকিছু চকচক করছিল, পরিষ্কার দেখা যাচ্ছিল। একদম নিস্তব্ধ পরিবেশ, আশেপাশে সবুজের সমারোহ, সবকিছু মিলিয়ে এদিনের সকালটা বেশ সুন্দর ছিল। মোটামুটি সব রিসর্টেই ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকে, তো এই রিসর্টেও আমরা ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি হিসেবে পেয়েছিলাম। ব্রেকফাস্টের টাইম ছিল 7:30 থেকে 10:30। তো আমরা 8টার দিকে উঠে মোটামুটি 8:30টার দিকে ব্রেকফাস্ট করতে চলে যাই। তো চা, কফি, কিছু ড্রিঙ্কসের আইটেম ছিল, আর খাবার কি কি ছিল সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এই টেবিলটাতে বসেছিলাম। এই টেবিলে বসার আরেকটা রিজন হচ্ছে এখান থেকে পিছনের শালবনটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। মোটামুটি সকালের খাবারের মেনুতে যা যা ছিল সবকিছুই আমি অল্প অল্প করে নিয়ে এসেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য এবং নিজেও খাওয়ার জন্য। এখানে লুচি ছিল, ফ্রাইড পটাটো ছিল, পাস্তা ছিল, প্যানকেক ছিল, পায়েস এবং সেমাই দুইটাই ছিল। আমি অল্প পরিমাণে একটু সেমাই নিয়েছিলাম। পাশের এই প্লেটটাতে আমি নিয়ে নিয়েছি ক্রোসন্ট, এছাড়া নিয়ে নিয়েছি ছোট একটি কেক, আর নিয়েছিলাম ব্রেডের সাথে খাওয়ার জন্য জেলি। ফ্রুটস আইটেম বেশি কিছু ছিল না, জাস্ট কলা, পেয়ারা এইগুলাই ছিল। এছাড়া আমরা নিয়ে নিয়েছিলাম লুচির সাথে খাওয়ার জন্য ঘন মুগ ডাল, একটু আমের আচার, আর নিয়েছিলাম সবজি। এপাশে নিয়েছিলাম একটু চিকেন স্টু। মোটামুটি এইগুলোই ছিল সকালে খাবারের আইটেম। যা ছিল সবটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এছাড়া ডিমের আইটেম তো থাকে, আমি একটা ডিম পোস্ট নিয়ে নিয়েছিলাম। তো সকালের ব্রেকফাস্ট শেষ করে আবারও আমরা নিচের দিকে চলে গিয়েছিলাম রেস্টুরেন্টের এই মাছগুলোকে দেখার জন্য। এগুলো দেখতে আসলে সামনাসামনি ভীষণ ভালো লাগছিল, আপনারা গেলে দেখলে বুঝতে পারবেন। তো আমাদের চেক আউট ছিল দুপুর 12টার সময়। তো দুপুর 12টার দিকে আমরা বের হয়ে যাই। গেটের মুখে এক সাইডে এরকম অনেকগুলো রাজহাঁস ছিল। এটাও বেশ গ্রামীণ একটা ভাইব দিচ্ছিল, দেখতে বেশ ভালো লাগছিল। এরপর আমরা বের হয়ে যাই রিসর্ট থেকে। বেশ সুন্দর একটা দিন কাটিয়েছিলাম আমরা। আপনারাও যারা ঢাকার ভিতরের ব্যস্তপূর্ণ জীবন ছেড়ে একদিনের জন্য একটু রিল্যাক্স করতে চান তারা এই ধরনের রিসর্টে যেয়ে ঘুরে আসতে পারেন। যাওয়ার সময়ও আমরা এই শালবনটা দেখতে দেখতে গিয়েছিলাম, বেশ ভালো লেগেছিল এই মোমেন্টটা আমাদের কাছে।
আমি এই ভিডিওতে মোটামুটি সব কিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।